নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের বর্ষা ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ক্লাসে ঢুকতেই তাসা এসে সামনে দাঁড়ালো। সকাল সকাল এই মেয়ে কেন সামনে এসে পড়লো কে জানে। কিছু ঘটবে সেটা বেশ ভালোই বুঝতে পারছি, নাহলে এমনি এমনি আমার সামনে এসে দাঁড়ানোর মেয়ে তো এ নয়। কোন কুলক্ষণে যে এই চুড়েলের সাথে পরিচয় হয়েছিল কে জানে। সেই ক্লাস 9 থেকে আমার পেছনে পড়ে আছে। আচ্ছা, দুনিয়াতে কি আর কোনো মেডিকেল কলেজ ছিল না যে ওকে এখানেই ভর্তি হতে হলো? আমি আর নীলা তাসাকে পাশ কাটিয়ে নিজেদের জায়গায় গিয়ে বসলাম। ওই তাসা নামক শয়তান মেয়ের সাথে কথা বলে নিজের মুড নষ্ট করার কোনো মানেই হয় না, তাই ওর দিক থেকে নজর সরিয়ে বইয়ের দিকে মনোযোগ দিলাম। কিন্তু কেউ একজন আমার হাত থেকে বইটা নিয়ে নিল। এইভাবে কে আমার বই নিল দেখার জন্য উপরে তাকাতেই দেখলাম তাসা বই হাতে নিয়ে হেলে দুলে আমার দিকে তাকিয়ে আছে। ওর এমন আজব ব্যবহার কিছুতেই মাথায় ঢুকছে না আমার। আমি বোঝার চেষ্টা করছি অ্যাকচুয়ালি কি করতে চাইছে এই মেয়ে। নীলার দিকে তাকিয়ে দেখলাম সেও রাগি চোখে তাসার দিকে তাকিয়ে আছে। আমি তাসার থেকে বইটা কেড়ে নিয়ে বললাম, কি সমস্যা তোর? কোনো সমস্যা নাই বেব, অ্যাকচুয়ালি আমি আজ বেবক খুশি, তাই ভাবলাম তোদের সাথে একটু আমার খুশির কারণটা শেয়ার করি। জানতে চাইবি না আমার খুশির কারণ? ওর কথা শুনে পুরো কুঁচকে এলো আমার। এই মেয়েটা তো নিজের খুশি আমার সাথে কেন শেয়ার করছে? কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে। নীলা বলল, এত সুন্দর কোনো ছেলে হয় নাকি দোস্ত? আমার তো মনে হচ্ছে আমিও ক্রাশ খাইছে। আজ সূর্য উঠেছে তো, না মানে তুই আমাদের সাথে নিজের খুশি শেয়ার করতে চাইছিস? এমনভাবে বলছিস কেন? ওর এমন চেহারা কিছুটা ভাবালো আমাকে। যে মেয়েটা সব সময় আমার সাথে ঝগড়া করে, সামান্য সামান্য কারণে আমার সাথে ঝামেলা তৈরি করে, সেই মেয়েটা আজ এত ভনিতা করে নিজের খুশি আমাদের সাথে শেয়ার করতে চাইছে। ব্যাপারটা কেমন না? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ইশক মে মার যাবা 2 এর ভার্সনের ডায়লগ। আমি নীলার দিকে তাকিয়ে বললাম, নীলা, ও আমাদের সাথে নিজের খুশি ওয়ালা ফিলিংস শেয়ার করতে আসছে, আর তুই ওকে এসব বলছিস? আর তাশা, আই মিন তানিশা, তুই ওকে ছাড় তো। এখন কোনো রকম ভনিতা না করে বলে ফেল তো কি বলতে এসেছিস। ও খুশিতে গদগদ হয়ে বলল, বলবো তো, কিন্তু তোর শুনতে খারাপ লাগবে না তো? ওর কথা শুনে কপাল কুঁচকে এলো আমার। আমার কেন খারাপ লাগতে যাবে আজও? আমি বিরক্ত নিয়ে বললাম, এত ভনিতা না করে বলবি, বলে ফেল হ্যাঁ। আর তা না হলে আসতে পারিস, কস আমার ভনিতা একদমই পছন্দ নয়। তাসা আমার দিকে তাকিয়ে একটা ব্যাককল মার্কা হাসি দিল, তারপর বলল, যা বললো তা শুনে আমি হতবাক। ও বলছে, ওকে বলছিস শোন, কাল রাতে নির্ভীকের ফ্যামিলি আমার ফ্যামিলির সাথে কথা হয়েছে আমাদের বিয়ের ব্যাপারে। জানিসই তো আমরা আর ওরা ফ্যামিলি ফ্রেন্ডস, তাই আমাদের বাবা মাও চান যে আমাদের বিয়ে হোক। আর আমরাও তো রিলেশনশিপে আছি, তাই আমরাও আর মানা করিনি। আব্বু আম্মু যখন বলল নির্ভীকের সাথে আমার বিয়ে ঠিক করেছেন, তারপর থেকেই এত খুশি লাগছে আমার, তোকে কি বলবো। তাই ভাবলাম এই দারুণ খবরটা তোর সাথে শেয়ার করি। আমি গোবল চোখ করে তাসার দিকে তাকিয়ে আছি। আমার এখন ব্যাপক হাসি পাচ্ছে, পারছি না এক্ষুনি হু হা করে ঘর কাঁপিয়ে হেসে দিই। কিন্তু এখন ওর সামনে এভাবে হাসা যাবে না। কিন্তু হাসিটা কোনো মতে কন্ট্রোলও হচ্ছে না আমার। বাপরে, কেউ তো কনফিডেন্সের সাথে এত সুন্দর গুছিয়ে এতগুলো কথা, মিথ্যে কথা বলতে পারে? নির্ভীক পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু মামনি বাবা নাকি ওর সাথে নির্ভীকের বিয়ে ঠিক করেছে। আল্লাহ, দড়ি ভালো, আমি উইঠা চাই। আরে তাসা প্রায় সবাইকে বলে বেড়াতো নির্ভীকের সাথে রিলেশন আছে, রেগুলার নাকি ওর সাথে এখানে ওখানে ঘুরতে চায়। প্রথম প্রথম বিশ্বাস হতো না আমার, কিন্তু ওর এত এত গল্প শুনে একটা সময় বিশ্বাস করেও নিয়েছিলাম ওর কথা। যেহেতু আদভিক আঙ্কেল আর তাসার বাবা বিজনেস পার্টনার, তাই ওর কথাগুলো সত্যি হতেও পারে, এমনটাই ভাবতাম আমি। কিন্তু কেন জানি না কিছুতেই মানতে পারতাম না যে নির্ভীক আর ওর মধ্যে কিছু আছে। আর আজ সব ক্লিয়ার যে এই মেয়ে এতদিন ধরে খুব নিখুঁতভাবে মিথ্যে বলে চলেছে। কিন্তু ওর এসব বলে কি লাভ? তার মানে ও সবার কাছে আর কিছু ভাবতে পারলাম না। তাসার কথায় ঠ্যান ভাঙলো আমার। ও বলছে, কি হলো বেব, তুমি খুশি না? বলেছিলাম তো তোর হয়তো ভালো লাগবে না। এই মুহূর্তে মন চাইছে শাকচুন্নি নামক মামদভূতকে রাজশাহীর সবচেয়ে নিকৃষ্টতম নর্মদায় ফেলে দিই। এই মেয়ে জীবনেও শোধরাবে না। আচ্ছা, এই হাদিস কি জানে না যে নির্ভীক আর আমার পরিবারের বন্ডিং কতটা স্ট্রং? আর নির্ভীকও কলেজে আসতেন। তাহলে ও হ্যাঁ, তাসাই তো কলেজে আসতো না, বছরে গুনে গুনে 12 দিন ক্লাস করতেই মেয়ে। তো রেজাল্ট যে কেমনে ভালো হতো সেটাই মাঝে মাঝে গভীর ভাবনায় ফেলে দেয় আমায়। বেয়াদব মেয়ে, আমার বড়ের দিকে নজর দেয়।
মন তো চাইছে ঠাটাই কয়েকটা চল লাগাতে, কিন্তু এই মুহূর্তে আমার এই মহৎ ইচ্ছেটাকে সাইডে রেখে তাসার দিকে তাকিয়ে একটা ক্লোজ আপ হাসি দিলাম। এখন রাগ করে কিচ্ছু করা যাবে না, উল্টে ভাবতে হবে। কিছু একটা মাথায় আসতেই বললাম, কংগ্রাচুলেশনস ভাবিজি, অনেকগুলো শুভকামনা আপনার ফিউচারের জন্য। ভাবি জি মানে? মানে নির্ভীকরা আমাদের আত্মীয়, তো সেই সূত্রে তুই আমার ভাবি হবি, তাই না? কিন্তু একটা কথা বুঝতে পারছি না, আজ সকালেও তো নীরা আন্টি মানে মামনির সাথে কথা হলো, উনি তো এই ব্যাপারে কিছু বললো না। হয়তো ভুলে গিয়েছিলেন, তাই না? তাশার মুখ দেখে যতটুকু বুঝলাম তাতে আমার কথা শুনে তাশা হক চকিয়ে গিয়েছে। ও হয়তো বা এমন কিছু আশা করেনি। আমি সচেতন চোখে নীলার দিকে তাকালাম, সেও কিছুটা অবাক হয়েছে, কিন্তু আমার চোখ থেকে কিছু একটা আন্দাজ করে নিয়ে তাই সে চুপচাপ আছে, নাহলে এতক্ষণে আমার ইন্টারগ্রেশন নিতে শুরু করতো। তাশা আমার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একদম ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছি। বেচারা যে মারাত্মক রকমের ভয় পেয়েছে সেটা ভালোই বুঝতে পারছি, কিন্তু ও যে আমার কথাগুলো সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারছে না সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছি। হয়তো ওকে ভালোভাবে বিশ্বাস করানোর জন্য তখনই সেইখানে নির্ভীক চলে এসেছিল, এসেই আমার ওপর চোটপাট শুরু করে দিয়েছে। উনি এসে আমাকে বললেন, সমস্যা কি তোর? আমাকে না বলে চলে এসেছিস কেন তুই? একটা থাপ্পড়ে তোর সব দাঁতগুলো একদম ফেলে দেব। বেয়াদব মেয়ে, কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম সে খেয়াল আছে তোর? আর আঙ্কেলকেও বলেছিস যে আমাকে বলেই তুই রাজশাহীতে এসেছিস। এইটা কি ঠিক? তোর এই ভুলের শাস্তি হিসেবে আজ সারা দিন আমার সব কথা শুনতে হবে তোকে। আমি যা বলবো আজ সারা দিন তাই করবি তুই। এখন চল, আজ ক্লাস করতে হবে না, কাল এসে সব নোট করে নিস। আর আজকের টপিক আমি তোকে বুঝিয়ে দেব। এক নিঃশ্বাসে এত কিছু বলে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন উনি। আমি পেছন ফিরে দেখি তাশার মুখটা 12টা বেজে গেছে। বেচারি এমনভাবে পেশে যাবে সেটা হয়তো ভাবিনি। আজ নির্ভীকের বকাগুলো বেশ লাগলো। হাজার হোক, ওনার এই রাইট এন্ট্রি প্লাস রাইট বকার জন্য তাশার এখন রাগে দুঃখে হিংসায় লাল হয়ে যাওয়া মুখটা দেখতে পাচ্ছি। কেন জানি না ব্যাপক ভালো লাগছে আমার। ক্লাসরুম থেকে বেরোনোর আগেই তাশাকে একটা চোখ টিপ মেরে কিছু ইশারা করলাম, যার অর্থ এই আহারে এইভাবে ফেসে যাবে ভাবিসনি, তাই না? বেটার লাক নেক্সট টাইম। আমি খুশি মনে যাচ্ছি দেখে ভ্রু কুচকালো নির্ভীক, তারপর বলল, কি ব্যাপার, এত খুশি হচ্ছিস কেন? আমি কি তোকে সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছি নাকি ফানি কিছু বলেছি যার কারণে তুই এত খুশি? ব্যাপারটা কি? আপনি বুঝবেন না মহাশয়, তবে হ্যাঁ, ঠিক সময়ে এসে ঠিকভাবে রিয়াক্ট করার জন্য অনেকগুলো ধন্যবাদ। ইউ আর টু মাচ কিউট, থ্যাংক ইউ। উনি বোকার মতো আমার দিকে তাকিয়ে আছেন, আমার কথার আগা মাথা কিছুই বুঝছেন না। তাতে আমার কি? আমি তো ব্যাপক খুশি, খুব অদ্ভুতভাবে প্রচন্ড হ্যাপি লাগছে। আমি তো এমন নই, তাহলে কিসের এত মুগ্ধতা আমার ওনার উপর? কেন এমন ফিল করি আমি? কলেজের পাশে একটা নিরিবিলি জায়গায় একটা গাছের গড়ির উপর বসে আছি, আমার পাশে আকাশের দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে আমার বর মানে নির্ভীক। কলেজের পেছনের এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগে আমার, আর এখানে বরাবরই নির্ভীকই নিয়ে আসেন। বলতে গেলে অন্য কারোর সাথে এখানে আসার পারমিশন নেই আমার। নির্ভীক স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন, আমার সাহসও হয়নি ওনার বারণ উপেক্ষা করে এখানে আসার। 7-5 না ভেবে নির্ভীকের মুখের দিকে তাকালাম আমি। কেমন স্থির হয়ে বসে আছেন উনি, আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন ভেবে চলেছেন। কে জানে, ওনার এমন স্থির হয়ে থাকাটা আমার জন্য নতুন। এর আগেও কখনো ওনাকে এমনভাবে দেখিনি আমি। তাশা সম্পর্কিত বিষয়গুলো ওনাকে বলার পর থেকেই উনি এমন গম্ভীর হয়ে আছে। আচ্ছা, আমার কথা শুনে কি ওনার মন খারাপ হয়ে গিয়েছে? কিন্তু কেন? আমি তাশার কথা বিশ্বাস করেছিলাম বলে? না, ওনার এমন গম্ভীর লোকটা একদমই পছন্দ হচ্ছে না আমার তো ওনার হাসি খুশি মুখটাই বেশি ভালো লাগে। এই গম্ভীর লোকে মোটেও মানাচ্ছে না ওনাকে, একদম বেমানান। তাই বলেই ফেললাম, কি হয়েছে আপনার? এমন চুপ হয়ে আছেন কেন? উনি আমার দিকে ফিরে তাকাতেই আমার বুকের ভিতরটা ধক করে উঠলো। ওনার চোখ দুটো লাল হয়ে গিয়েছে, কিন্তু এই লাল হয়ে যাওয়ার চোখগুলো অন্য কিছু বলছে। আমার মনে হচ্ছে এটা রাগ নয়, এটা যেন একগুচ্ছ অভিমান। এই চোখগুলো যেন নীরবে অনেক অভিযোগ জানিয়ে চলেছে আমায়। কিসের এত অভিযোগ ওনার? থুর, এত ডিপলি ভাবা যাবে না এখন। উনি এমনিতেই আপসেট হয়ে গিয়েছে, মনে হচ্ছে তার উপর এখন ওনাকে ঘাটালে হিতে বিপরীত হতে পারে, আমার ওপরে টর্নেডো সাইক্লোন বয়ে যেতে পারে। তাই এসব ভাবনা বাদ দিয়ে ওনাকে বললাম, এইভাবে তাকিয়ে আছেন কেন আপনি? আমার কিন্তু ভয় লাগছে এবার। এই, আপনি তাশার রাগ আমার উপর ছাড়বেন না তো? দেখুন, আমি কিন্তু কিচ্ছু করিনি। আপনি যদি এখন আমাকে কিছু বলেন তাহলে কিন্তু আমি কান্না করে দিব। আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে রইলেন উনি, তারপর মুখে হাসি টেনে ডান হাতে আমার মাথায় টোকা মেরে বললেন, ভালোই কথা বলা শিখেছিস দেখছি। তা এত কথা কই থেকে শিখলি? আমার পাশে যে মানুষটা বসে আছে তার থেকে। আচ্ছা, এবার বলুন তো, এত আপসেট হয়েছিলেন কেন? আর আমার দিকে এমন অভিযোগী চোখে তাকিয়েছিলেন কেন? আমি কি আজ এমন কিছু বলে ফেলেছি যার কারণে আমার ওপর আপনি রেগে আছেন? আজ
তুই ভুল কিছু করিসনি, কিন্তু আমি তোর উপর রেগে আছি, কারণ তুই আগে তানিশার কথা বিশ্বাস করেছিস। আচ্ছা, তুই কি একবারও আমাকে বলতে পারতিস না? বল। কেন বলবো? বলবো না তো, কখনোই বলবো না। কেন জানেন? কারণ আমি মন থেকে বিশ্বাস করতে পারিনি, আর যেটা আমি মন থেকে বিশ্বাস করতে পারিনি, কোনোভাবে মানতেই পারছিলাম না, সেই বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করার মানে হলো আপনাকে একটা অপ্রস্তুত অবস্থায় ফেলা, আর সেটা আমি চাইনি। আজ তো বললাম, তবে আপনার খারাপ লেগে থাকলে সরি। উনি চোখ ছোট ছোট করে তাকালেন, তারপর বললেন, তুই আর সরি বলছিস? এই আরেকবার বলতো, আমার বিশ্বাস হচ্ছে না, তোর মুখ থেকে কখনো সরি শুনিনি আমি। উনি আমাকে কিছু বলতেই যাচ্ছিলেন, ঠিক তখনই তুমুল শব্দে ওনার ফোন বেজে উঠল। আমি আর চোখে ওনার ফোনের দিকে তাকালাম। পরিষ্কার বাংলা ফন্টে লেখা আয়াত। উনি ফোন কানে নিয়ে কথা বলতে লাগলেন। অফিস থেকে আয়াত ভাইয়া কি বললেন সেটা আমি জানি না, কিন্তু ওনার মুখের হাসি দেখে কিছুটা আন্দাজ করলাম। আয়াত ভাইয়া যে আবার কোনো ফ্যাসাদে পড়েছে সেটা আন্দাজ করাটা কঠিন নয়, কারণ যখনই আয়াত ভাইয়া কোনো বিপদে পড়ে তখনই উনি এমনভাবে হাসে আর আয়াত ভাইয়াকে আরও একটু রাগিয়ে দেয়। কিছুক্ষণ পর উনি ফোনটা আমার সামনে ধরে লাউডে দেন। আমি ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। উনি ইশারায় আয়াত ভাইয়ের সাথে কথা শুনতে বললেন। আমিও ফোনের দিকে তাকালাম। ওপাশ থেকে আয়াত ভাইয়া বললেন, ওই ভাবি, তোমার বেস্টুকে একটু বোঝাও না যাতে আমাকে বিয়ে করে নেয়। তোমার আর নির্ভীকের তো বিয়ে হয়ে গেছে, এবার আমার বিয়েটার কথাও একটু ভাবো। দেখো, আমি আর নির্ভীক সমবয়সী, তাহলে ও যখন বিয়ে করে ফেলেছে তখন আমি কেন বাদ যাব? আহত কণ্ঠে একটানা এসব বলে থামলেন উনি। আমি অবাক চোখে নির্ভীকের দিকে তাকালাম। উনি মুখ টিপে হাসছেন। মুহূর্তে আমারও হাসি পাচ্ছে। আহারে বেচারা। কিন্তু এক মিনিট, আমার বেস্টুকে বোঝাবো মানে? তার মানে কি ওদের আবার ঝগড়া হয়েছে? আমি বললাম, ভাইয়া, আমার কেন এমন মনে হচ্ছে যে আপনারা আবার ঝগড়া করেছেন? আবার কি নিয়ে ঝগড়া করেছেন বলেন তো? উনি দুঃখী দুঃখী গলায় বললেন, কি আর বলবো, কাল জাস্ট বলেছিলাম চলো না আমরা বিয়ে করে নিই। এই কথাটা কইতেই উনার রাগ সপ্তম আকাশে। ওর একটাই কথা, এত তাড়াতাড়ি নাকি বিয়ে করবে না, ও পড়াশোনা শেষ করে তারপরে বিয়ে করবে। এখন তুমিই বলো, ওর পড়াশোনা শেষ হতে কমপক্ষে হলেও 5 বছর লাগবে, ততদিনে তো আমি বুড়ো হয়ে যাব। কিন্তু ও তো বুঝতেই চাইছে না, তুমি একটু বোঝাবে ওকে প্লিজ। ওনার কথা শুনে আমার মায়া লাগছে। মারুফাটা ঠিক করছে না। আচ্ছা, বিয়ের পরেও তো পড়ালেখা করতে পারে, তাই না? তাহলে বাবা মা যখন জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে তখন বুঝবে কেমন লাগে। আমার সব ভাবনার মাঝে নির্ভীক বললেন, আয়াত, এত ডেসপারেট হচ্ছিস কেন? হ্যাঁ, আর তুই কোথায় আছিস বলতো? সকালে তো দেখলাম বাসা থেকে বের হলি, কিন্তু কলেজে এসে তো পেলাম না তোকে। কোথায় তুই? আমি মারুফাদের কলেজে এসেছি। আর ডেম্পারেট হব না মানে আমি কি বুড়ো হয়ে যাওয়ার পরে বিয়ে করব নাকি? নিজে তো নাচতে নাচতে বিয়ে করে নিয়েছিস, আর এখন আমাকে বলছিস ডেম্পারেট না হতে? আরে ভাই, আমরা দুজনে একসাথে বড় হয়েছি। পড়াশোনা, নিজেদের ক্যারিয়ার থেকে শুরু করে আমাদের ড্রেসিং সেন্সটাও সেম হয়। আর তুই এখন বিয়ে করে ফেলেছিস আর আমি বিয়ে করব না, সেটা কেমন হয়ে গেল না? তারপর লোকে জানলে কি বলবে বলতো? আয়াত ভাইয়ের কথা শুনে নির্ভীক ঠপ করে বসে পড়লেন। আর আমার তো হেসে হেসে গড়াগড়ি খেতে মন চাচ্ছে। আজ এত হাসি আসছে কই থেকে? সকালে তাসা, এখন আয়াত। আর না পেরে শব্দ করে হেসে উঠলাম আমি। আমার হাসিটা বোধহয় আয়াত ভাইয়ের পছন্দ হলো না। উনি বললেন, তুমি হাসছো? আমার দুঃখের কথা শুনে তোমার হাসি পাচ্ছে, এটা কিন্তু ঠিক না। এদিকে তোমার বান্ধবী রাজি হচ্ছে না, আর ওদিকে তুমি হাসছো। আমি নিজের হাসি থামিয়ে বললাম, শুনুন ভাইয়া, মারিফার পেছন পেছন ঘুরে কোনো লাভ হবে না। ও রাজি হবে না। তার থেকে বরং এক কাজ করুন, আপনি চাচা চাচির সাথে কথা বলুন, ওনাদের রাজি করিয়ে মারুফাদের বাড়িতে পাঠান, বিয়ের কথা বলেন। মারুফার বাবা মা রাজি হলেই মারুফার আর কিছু করার থাকবে না। কিন্তু হ্যাঁ, মারুফার বাবা মাকে ঠিক মতো ইমপ্রেস করতে হবে আপনাকে, যাতে ওনারা রাজি হয়, বুঝেছেন? আইডিয়াটা খারাপ নয়। ওকে, আমি এটাই করব। এবার ঈদের ছুটিতে বাড়ি গিয়ে সব কিছু করবো আমি। থ্যাঙ্কস ভাবি। তারপর টুট টুট শব্দে ফোনটা কেটে গেল। ফোন কাটতেই আবারও ঝঙ্কার তুলে হাসতে লাগলাম আমি। এই দুইজনের কোনো দিনই পারবে না, সব সময় ঝগড়া করে শুধু। হঠাৎ নির্ভীকের দিকে তাকাতে দেখি উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। উনি বললেন, এই, একদম এইভাবে হাসবি না। এইভাবে আমাকে মারার ষড়যন্ত্র করছিস তুই। তোর এই হাসির ঝঙ্কার আমার বুকের মধ্যে উথাল পাতাল করে দেয়, হার্টবিট ব্যাপক পরিমাণে বেড়ে যায়। এভাবে চলতে থাকলে তো আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। মানে? উনি আমার কথায় কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়ালেন। তারপর ব্যস্ত ভঙ্গিতে বললেন, চল, এবার আমাদের যেতে হবে, কলেজ ছুটি হয়েছে অনেকক্ষণ, চল চল। এইটুকু বলে উনি পা বাড়ালেন। আমি ওনার পেছন পেছন যেতে লাগলাম।
ওনার কথার মানে বুঝলাম না আমি, কিন্তু কানে বারবার একটা কথাই বাড়ি খাচ্ছে। তোর হাসির ঝংকার আমার বুকের মধ্যে উথাল পাতাল করে দেয়, হার্টবিট ব্যাপক পরিমাণে বেড়ে যায়। এইভাবে চলতে থাকলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। অস্বাভাবিকভাবে হার্টবিট বেড়ে গিয়েছে আমার। এটা কি বললেন উনি? কেন জানি না অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি। খুব আয়েশ করে ঘুমিয়েছিলাম আমি। আজ শুক্রবার, তাই রিল্যাক্সড হয়ে ঘুমাচ্ছিলাম। কিন্তু কে জানতো আমার এত শান্তির ঘুম মুহূর্তেই হারাম হয়ে যাবে। ফোনের রিংটনের তুমুল শব্দে ঘুম ভেঙে গেল আমার। মুহূর্তেই হাজারো বিরক্তি এসে ভর করলো আমাকে। বিরক্তিটা আরো বেড়ে গেল যখন ফোনের নির্ভীক নামটা ভেসে উঠলো। ফোনের স্ক্রিনে বাম দিকে তাকিয়ে দেখলাম ভোর 5:32। এত সকালে আবার ফোন কেন করেছে কে জানে। আচ্ছা, এই ব্যক্তি কি আমাকে জ্বালাতন করা ছাড়া কোনো কাজ নাই? খালি আমার পেছনে পড়ে থাকে। সকাল সকাল আমার ঘুমের 12টা বাজিয়েই দিল। কোনো রকম ফোনটা কানে নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে সালাম দিলাম। উনি উত্তর দিয়ে বললেন, তুই এখনো ঘুমাচ্ছিলি? এত ঘুম কই পাস তুই? এবার মেজাজ বিগড়ে গেল আমার। 5:32 কল দিয়ে বলছে আমি বেলা করে ঘুমাই। এত ঘুম পাই কই? এত সকালে তো ফোন মনে হয় কাকেরাও জাগে না। এই লোক আসলেই একটা খারুস। বিরক্তি নিয়ে বললাম, কি বলছেন আপনি? সবে 5:30 বাজে আর আপনি বলছেন এত ঘুম কই পাই? এত ফোনিতা না করে কিসের জন্য ফোন করেছেন সেটা বলুন। এই, তুই কি আমাকে ধমক দিচ্ছিস নাকি? একদম এরকম করবি না, খবরদার। 10 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে রেডি হয়ে বাইরে আয়। আর শোন, একা আসবি, বুঝছিস? আই এম ওয়েটিং। মানে কি? আমি এখন কেন যাব? আর নীলাকেই বা কি বলবো? আমি এত সকালে কোথায় যাচ্ছি জানতে চাইলে? আমি যেতে পারবো না, আপনি বরং চলে যান। আমার কথার পরিপ্রেক্ষিতে বড় সড় একটা ধমক খেতে হলো আমায়। থুর বাবা, সকাল সকালে এই খারুসটার ধমক শুনলাম। আজকে দিনটাই খারাপ যাবে আমার। আমার ভাবনার মাঝে উনি বলে উঠলেন, বেশি কথা বলবি না একদম। নীলাকে কিভাবে ম্যানেজ করবি সেটা তুই জানিস। আপনি চলে যান, আমি যাব না কোথাও আপনার সাথে। তুই নিজে থেকে আসবি নাকি গিয়ে আমি নিয়ে আসবো? দেখ, তুই নিজে থেকে আসলে ভালো, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করার সময়টাও পাবি। কিন্তু যদি আমি আসি তাহলে এখন যে অবস্থায় আছিস না, সেই অবস্থায় তোকে তুলে নিয়ে আসবো। সেটা কি খুব ভালো হবে? নাকি আমার কোলে উঠবি বলে এমন করছিস? বাহ, আইডিয়াটা খারাপ না। কোলে ওঠার নিনজা টেকনিক। ওনার কথা শুনে আমি হতবাক। কি সাংঘাতিক ছেলে! আমি নাকি ওনার কোলে ওঠার জন্য এমন করছি, আবার আমি না গেলে এখানে চলে আসবে না। এই ছেলের বিশ্বাস নেই। আমাদের সময় আসতে 2 বারও ভাববে না এই ছেলে। তার থেকে যা বলছে তাই করাই ভালো। আমি বললাম, কী সব বলছেন আপনি? আমি নিজেই আসছি। আপনার কোলে ওঠার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। ইউ হ্যাভ অনলি 7 মিনিটস। ফোন কেটে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠলাম। দেখলাম নীলা বেঘরে ঘুমাচ্ছে। যাক, বেচা গেল। যাক, বাঁচা গেল। ওকে ডাকবো না, থাক, এইভাবেই ঘুমাতে থাকুক। তার মধ্যে এসে পড়বো নিশ্চয়। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। চুলটাও বাঁধার সময় পাইনি, তাই ওড়না দিয়ে ভালোভাবে মাথা ঢেকে নিলাম। তাড়াহুড়ো করে নিচে নেমে এলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম একটা কাক পক্ষীও নেই। সবাই নিশ্চয়ই ঘুমাচ্ছে। হাজার হলেও আজ শুক্রবার, এই দিনকে কেউ এত সকালে উঠবে? এসব ভাবছি আর গেটের দিকে এগোচ্ছি। এই মুহূর্তে নিজেকে ওইসব মেয়েদের মতো মনে হচ্ছে যারা সবার চোখের আড়ালে লুকিয়ে চুরিয়ে নিজেদের প্রেমিকের সাথে দেখা করতে চায়। কিন্তু পার্থক্য একটাই, ওরা যায় নিজের বফের সাথে দেখা করতে, আর আমি যাচ্ছি আমার বরের সাথে দেখা করতে। বারবার এদিক ওদিক তাকাচ্ছি, কেউ দেখলে কি ভাববে? তারা কি আর বুঝবে যে আমি আমার বরের সাথে দেখা করতে যাচ্ছি, কোনো পরপুরুষের সাথে নয়? 7-5 ভাবতে ভাবতে গেটের সামনে এসে সামনের দিকে তাকাতেই পা দুটো মনে হয় মাটির সাথে আটকে গেল। নির্ভীক বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি গুটি গুটি পায়ে ওনার দিকে এগোচ্ছি আর চোখ দিয়ে ওনাকে স্ক্যান করছি। পরনে সাদা রঙের টি শার্ট, তারপর আকাশি কালো আর সাদা রঙের চেক শার্ট। শার্টের বোতামগুলো খোলা, টি শার্টের গলার সাথে সানগ্লাস ঝুলে, ব্লু জিন্স প্যান্ট আর হোয়াইট শুজ, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি। সিল্কের চুলগুলো কপালের ওপর এসে পড়েছে বারবার। মাঝে মাঝে নিজের হাত দিয়ে চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছেন উনি। এই কাজটা মোটেও পছন্দ হচ্ছে না আমার। ওনার চুলগুলো ওরকম থাকলে কি হতো? ওনার দিক থেকে চোখ সরিয়ে নিজের দিকে তাকালাম আমি। এই মুহূর্তে ওনার সামনে নিজেকে ফকিরনি মনে হচ্ছে আমার। এত সেজে গুজে ফিটফাট হয়ে আসতে কে বলেছিল ওনাকে? উনি এত স্টাইলিশ আর আমি? মুহূর্তেই মুখটা মলিন হলো আমার। আমি গুটি গুটি পায়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর বারবার আর চোখে আমাকে দেখছে। ব্যাপারটা চরম অস্বস্তি হচ্ছে আমার কাছে। আমি ওনার দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। কিছু বলতে চেয়েও বলতে পারছি না, কথাগুলো গলায় এসে আটকে যাচ্ছে। মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো আমার অবস্থাটা বুঝতে পারলেন উনি। গলা খাকারে দিয়ে বললেন, এভাবে দাঁড়িয়ে না থেকে বাইকে উঠে বস। ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি বাইকে বসে আছে। আমিও গিয়ে ওনাকে পেছনে বসলাম। আমি উঠতেই বাইক ছোটালেন উনি। কিছুক্ষণ পর আমি ওনার দিকে প্রশ্ন ছুড়লাম,
আমরা কোথায় যাচ্ছি? একটু পর দেখতেই পাবে। এই তুই এমনভাবে এসেছিস কেন রে? এইভাবে আর কখনো বেরোবি না। বলা তো যায় না, তোকে এই রূপে দেখে কত শত ছেলে হার্ট অ্যাটাক করে বসে থাকবে। তখন তো তোর জেল হয়ে যাবে রে পেতনি। সেটা তো আমি হতে দিব না। নো, তাই এমন সাতচন্নি সেজে বাড়ি থেকে বের হবি না, আমি এই বলে দিলাম। ওনার কথা শুনে ওনার ওপরে রাগ হচ্ছে আমার। নিজেই তো বললো 10 মিনিটের জন্য বেরোতে, আর আমি এলোমেলো হয়ে চলে এসেছি। আবার সে পচা মার্কা চেহারা, তার উপর গেট আপ, নিশ্চয়ই খুব বাজে দেখতে লাগছে আমায়। নিজের মনে এসব আওড়ালে মুখ ফুলিয়ে বললাম, আমাকে দেখে কত শত ছেলে হার্ট অ্যাটাক করবে, তাহলে আপনি এখনো ঠিক আছেন কি করে? এই আপনার জন্যই তো আমাকে এভাবে আসতে হলো। যেভাবে বললেন 10 মিনিটের মধ্যে নিচে আয়, নইলে আমি গিয়ে তুলে নিয়ে আসবো। তাতে আমি তো ভয় পেয়ে গেছিলাম যদি সত্যি সত্যি চলে যেতেন। উনি শব্দ করে হেসে উঠলেন। আশ্চর্য, আমি হাসার মতো কি বললাম? আমি চোখ ছোট ছোট করে তাকালাম ওনার দিকে। উনি হাসি থামিয়ে বললেন, আমার হার্টটা বাকিদের মতো এত দুর্বল না, বুঝছিস? আই এম এ স্ট্রং হিউম্যান। এত সহজে হার্ট অ্যাটাক করবো না আমি। আর তাছাড়া আমি একজন ডক্টর, সো নিজের হৃদয়কে সামলে রাখতে খুব ভালো করেই জানি। অ্যাটিটিউডের ডিব্বা একটা। আপনার অ্যাটিটিউডের গোষ্ঠী তুষ্টি। ভদ্র শয়তান কোথাকার। আমার ভাবনার মাঝে উনি বললেন, আমাকে এভাবে মনে মনে বকে কোনো লাভ নেই। উনি আমার মনের কথা বুঝলেন কি করে? এখন কি মনে মনে কিছু ভাবতে পারবো না আমি? উনি বাইক থামিয়ে বললেন, ভাবতে পারবি না কেন? পারবি তো, কিন্তু তোর ভাবনাগুলো আমার থেকে লুকাতে পারবি না। এবার নাম, আমরা এসে গিয়েছি। আমি বাইক থেকে নেমে গেলাম। সামনে একটা নদী। উনি নদী দিকে এগিয়ে গেলেন। আমি ওনার যাওয়ার দিকে চেয়ে আছি, ভাবছি উনি আমার মনের কথাগুলো বুঝেন কি করে? উনি কি এলিয়েন নাকি? কৌতূহল চেপে রাখতে না পেরে দৌড়ে ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আপনি কি এলিয়েন? হোয়াট? এই তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, আমি এলিয়েন কেন হতে যাব? তাহলে আপনি আমার মনের কথা বুঝেন কি করে? আমি তো আন্দাজ করে বলেছিলাম ওগুলো। উফ, তুইও না। আন্দাজ করে কেউ এমন কিছু বলবে যেটা একদমই আমার ভাবনার সাথে মিলে যাবে, সেটা একদমই ধারণার বাইরে ছিল আমার। আমি সামনের দিকে দৃষ্টি দিলাম, আর তাতেই আমি মুগ্ধ হয়ে গেলাম। জায়গাটা কত সুন্দর, চারিদিকে গাছপালায় ভরা। এখানে এসে এত সুন্দর একটা জায়গা আছে সেটা জানাই ছিল না আমার। আমি চারিদিকে ভালো করে তাকিয়ে নিয়ে ওনাকে বললাম, আমরা এখানে কেন এসেছি? প্রেম করতে। ওনার কথা শুনে আপনা আপনি আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি চমকিত দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আর চোখে আমার দিকে তাকিয়ে বললেন, এমন রিয়েক্ট করার কি আছে? এমন বিহেভ করছিস যেন আমি তোর সাথে একদম বাসর করতে এসেছি। নিজেকে নর্মাল রাখ। এখানে মানুষ বসে থাকতে আসে নাকি স্টুপিড? তোর বান্ধবী আর আমার ভাইদের ঝগড়া ঠিক করতে এসেছি, আর এর থেকে বেটার প্লেস আমার মাথায় আসেনি। শেষের কথাগুলো একটু রাগীভাবে বলে একটা বেঞ্চের ওপর গিয়ে বসলেন উনি। আর আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু হঠাৎ এমন রেগে কথা কেন বললো? আমিও গিয়ে ওনার পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর সেখানে মারুফা আর আয়াত ভাইয়া ঝগড়া করতে করতে আসলো। আয়াত ভাইয়া আগে আগে আসছে, আর পেছন পেছন মারুফা রেগে বেগুন হয়ে জোরে জোরে হেঁটে আসছে। এই ম্যাডাম এত রেগে আছে কেন? আমি নির্ভীকের কানের কাছে ফিসফিস পড়লাম, কাহিনী কি? এই দুইটার আবার কি হলো? কালকেই তো মনে হয় এদের ঝগড়া ঠিক হলো, রাতের মধ্যে আবার সিচুয়েশন চেঞ্জ। দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। বুঝি না এদের এত কিসের ঝগড়া লাগে। এই তোর পিষ্টু এমন কেন রে? সব সময় আমার ভাইটার সাথে এমন ঝগড়া করে। কোনোভাবে তুই ওকে এসব শিখাস না তো? ঠিকই আছে, যেমন শিক্ষক তেমন শিষ্য। মানে কি বলতে চাইছেন আপনি? আমি ওকে ঝগড়া করা শিখাইছি? এই আপনার কোন দিক দিয়ে মনে হয় আমি ঝগড়া করি? আরে থাম, তুই খালি আমার সাথে ঝগড়া করিস। আর আমি কখন বললাম যে তুই ওকে ঝগড়া শিখাস? তুই তো বললি। যাই হোক, এসব ছাড়, ওদের ব্যাপারটা আগে মেটা। আমি চুপ করে রইলাম। মারুফা এসে আমাকে বলতে লাগলো, দোস্ত, এই আহামকটারে বোঝা যে এত তাড়াতাড়ি বিয়ে করাটা ঠিক হবে না। সবে অনার্স 3rd ইয়ারে পড়ছি, আর এখনই বিয়ে করে নেব? ওকে বল পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করব। ততদিনে সেও ভালো একটা পজিশনে চলে আসবে। এর মাঝে আয়াত ভাইয়া বলে উঠলো, তুমি কি বলতে চাও আমি ভালো পজিশন নেই? আমি একজন ডক্টর, ওকে? মারুফা আয়াত ভাইয়ের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে তাকালো আর বলল, তুমি চুপ থাকো। আর নির্ভীক ভাইয়াও তো ডক্টর, কই উনি তো তোমার মতো বিয়ে করার জন্য লাফাচ্ছে না, তাহলে তুমি এত লাফাইতেছো কেন? কথাটা শুনেই নির্ভীক বিষম খেলো। আমিও আবলার মতো বসে আছি। মারুফা তো আর জানে না তার নির্ভীক ভাইয়া দেখা দেখেই তো আয়াত ভাইয়া বিয়ে করার জন্য লাফাচ্ছে। মারুফা নির্ভীকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি তো কিছু বলুন, আপনার ভাইকে। সাথে সাথে আয়াত ভাইয়া বলে উঠলেন, আর রবি, ও কি বলবে? ওর কাছ থেকেই তো আমি এক্সপার্ট হয়েছি। আর তুমি বললে ও বিয়ে করার জন্য লাফাচ্ছে না? আরে
ওর লাফানোর কি দরকার? ওর তো বিয়ে হয়ে গিয়েছে, তাই আর বিয়ের জন্য লাফাতে হচ্ছে না। আয়াত ভাইয়ের কথা শুনে মারিফা একবার নির্ভীকের দিকে তাকালো, তারপর আয়াত ভাইয়ের দিকে তাকিয়ে রাগে রাগে চোখে বলল, ধাপ্পা মারার জায়গা পাও না? নিজে বিয়ে করবে বলে ভাইয়ার নামে মিথ্যে বলছো? সাথে সাথে প্রতিবাদী স্বরে আয়াত ভাইয়া বলে উঠলেন, আমি মিথ্যা বলছি না, সত্যি নিবিকের বিয়ে হয়ে গিয়েছে, যাও প্রায় 15-20 দিন আগেই। আমি একদম সত্যি বলছি। এবার মনে হয় আয়াত ভাইয়ের কথা একটু বিশ্বাস হলো তার। ও বলল, মিথ্যা বলা বন্ধ করো। আর যদি ভাইয়ার বিয়ে হয়ে থাকে তাহলে কার সাথে বিয়ে হয়েছে বলো? আর এই বিষয়ে কেউ কিছু জানে না কেন? আমাকে তো কেউ কিছু বললোই না। আর শর্মি তো জানার কথা। এই শর্মি, তুই কিছু জানিস? এবার আমি কি করব? আজ আমি শেষ। আজ পর্যন্ত ওর কাছে কোনো কথাই লুকায়নি, কিন্তু এই বিয়ের ব্যাপারটা, ও শিট, এখন যদি আয়াত ভাই ওকে সব বলে দেয়, নিশ্চিত আমার 12টা বাজাবে এই মেয়ে। না না, শুধু এইটুকু করে শান্ত হবে না, ইমোশনাল ড্রামাও করবে। আমি অসহায় মুখ করে নির্ভীকের দিকে তাকালাম। উনি আমার দিকেই তাকিয়েছিলেন। উনি কিছু বলবেন তার আগে আয়াত ভাইয়া বললেন, আরে শর্মি কি বলবে? ওই তো আমার ভাবি, মানে নিবিকের বউ। নিবিক তো ওকেই বিয়ে করেছে। যা হয়ে গেল। মারুফা আমার দিকে রসগোল্লার মতো চোখ করে তাকিয়ে আছে। আমি আর নির্ভীক একে অপরের মুখের দিকে তাকাচ্ছি, চোখের ইশারায় কথা বলছি। আজও ব্যাপার হলো, আমরা একে অপরের ইশারা বেশ ভালোই বুঝতে পারছি। আমাদের দুজনের কথাই হলো, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালা, একটু ফাঁক ফোকর পেলেই পালাবো। মারুফার ঘরে খাটের ওপর পায়ের ওপর পা তুলে বসে আছি আমি। আমার সামনেই রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে মারুফা। ম্যাডামের এত রাগ যে পুরো 8 দিন আমার সাথে একটা কথাও বলেনি। এমনকি কলেজে ঈদের ছুটি হওয়ার পর বাড়িতে আসার সময়ও একা এসেছে, আমাকে একবার জানায়নি পর্যন্ত। তাই আর কি করা, বাড়ি ফিরেই সোজা বেস্টর বাড়িতে চলে এসেছে। এত রাগ কি মানা যায় নাকি? কিন্তু এখানে এসে তো দেখি আর এক কাহিনী। মারুফা শাড়ি পরে ভালোই সেজে গুজে বসে আছে। আমি তো শকড। মারুফা আর শাড়ি, আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু পরক্ষণে ওর ছোট বোন জান্নাতের কথা শুনে বিশ্বাস করতে হলো। জান্নাতের কথা অনুযায়ী আজ মারুফাকে পাত্রপক্ষ দেখতে আসছে, আর তারা পাশের ঘরেই আছে। এই কথা শুনে আমি কি রিয়াকশন দিব বুঝতে পারছি না। আর যদি মারুফাকে পাত্রপক্ষ পছন্দ করে নেয়, তাহলে আয়াত ভাইয়ের কি হবে? আর যদি পছন্দ হয়, কেন বলছি, ওকে যে পছন্দ হবে সেটা 100% শিওর। ওকে দেখতে তো মাশাল্লাহ, পছন্দ না হয় পারবেই না। তাহলে আয়াত ভাইয়ের কি তাহলে এবার দেবদাস হয়ে যাবে? যেইভাবে সেজে গুজে বসে আছে তাতে মনে হচ্ছে বিয়েটা করেই নেবে। এসব ভাবতেই মেজাজ খারাপ হলো আমার। এই মায়াকে এবার আয়াত ভাইয়াকে ছ্যাঁকা দিয়ে আরেকজনকে বিয়ে করে নেবে নাকি? কৌতূহল চেপে রাখতে না পেরে দরজার কাছে গিয়ে পাশের রুমে একটু উকি দিলাম, কিন্তু ওনারা সব উল্টো দিকে ফিরে বসে আছেন, মুখ দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ এমন উকিঝুঁকি দেওয়ার পর একজনকে দেখতে পেলাম। উনি আর কেউ নয়, আয়াত ভাইয়ের মা রুকসানা চাচি। এবার জিভ কামড়ে ধরলাম আমি। তার মানে আয়াত ভাইয়ের পরিবারই এসেছে। আর আমি কি না কি ভাবছিলাম, আমি যে আসলেই কত বড় বোকা সেটা আজ আবারও প্রমাণিত হয়ে গেল। আমি গিয়ে খাটের উপর বসলাম। মারুফা একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। এখনো রেগে আছে, তাতে কি, আমি তো ব্যাপক খুশি। ছোটবেলায় আমরা একে অপরকে বলতাম এমন কাউকে বিয়ে করব যার একটা ভাই থাকবে। একজনকে আমি বিয়ে করবো, আরেকজনকে মারুফা। কিন্তু কথাটা যে এইভাবে সত্যি হয়ে যাবে ভাবতে একটা গান মাথায় আসছে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। এইসব ভাবতে ভাবতে মারুফাকে নিয়ে যাওয়া হলো। ওই রুমে কি হলো জানি না, খানিক বাদে মারুফা এসে আমার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো। কিন্তু আমি তো আরাম করে বসে আছি। কাকিমা এসে মিষ্টি দিয়ে গেল, তাতে বুঝলাম বিয়ে পাক্কা। আহা, কি মজা। আমি ওকে দেখিয়ে মিষ্টি মুখে পড়ে নিলাম, এমনভাবে খাচ্ছি যেন এর থেকে ভালো কোনো মিষ্টিই হতে পারে না। ওর রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কত রাগে মেয়ের, তাতে আমার কি? ওর রাগ দেখার টাইম আছে নাকি আমার? এদিক ওদিক তাকিয়ে আবার মারুফার দিকে তাকালাম। ও এখনও রাগে চোখেই তাকিয়ে আছে। বাট হু কেয়ার্স। আমি ওর দিক থেকে চোখ সরিয়ে ওর বোনের দিকে তাকালাম। ও বেশ আয়েশ করে পেয়ারা খাচ্ছিল। আমি তাকাতেই মুচকি এসে বলল, আপু, পেয়ারা খাবো, অনেক টেস্টি। আমি একটা হাসি দিয়ে বললাম, না গো, এখন খাবো না। তুই বরং তোর বোনকে খাওয়া, ভালো করে খাওয়া। কিছুদিন পর তো চলেই যাবে বেচারে। এখানে আর কয়দিনই বা আছে বল? ও এখন কয়েকদিনের মেহমান মাত্র, একটু ভালো করে খাওয়া। জান্নাত চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মারুফার দিকে তাকিয়ে আবারও আমার দিকে তাকালো। আমি ওকে এক চোখ টিপে একটা হাসি দিলাম। ও কিছুক্ষণ চুপ থেকে হু হা করে হেসে উঠলো। আমাদের হাসি দেখে মারুফার রাগ আরও বেড়ে গেল। এই মুহূর্তে ওকে একদম টমেটোর মতো লাগছে। রাগের কারণে ফর্সা গোলগাল মুখটা একদম লাল হয়ে গিয়েছে। বেশ লাগছে ওকে এমন টমেটো হতে দেখে। ওকে আরও একটু রাগিয়ে দেওয়ার জন্য বললাম, জান্নাতি, তোর বোনকে দেখে কেমন লাল টমেটো হয়ে গিয়েছে, একটা ছবি তুলে রাখতো।
আয়াত ভাইকে দেখাবো। এমন অবস্থায় দেখলে আয়াত ভাই নিশ্চয়ই হা হয়ে যাবে। মারুফা আমাকে মারার জন্য তেড়ে এলো, আমাকে আর পাকে। আমি তো ভোদর, দৌড়াতে দৌড়াতে কখন যে পাশের ঘোড়া চলে গিয়েছে টেরই পাইনি। আমি দৌড়ে গিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়লাম। মারুফা দৌড়ে আসতেই আয়াত ভাইয়ের সঙ্গে খেলো এক ধাক্কা। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই আয়াত ভাই ধরে ফেললো। ওয়াও, হোয়াট এ সিন! সেই লেভেলের হাসি পাচ্ছে আমার। হঠাৎ কেউ আমার হাত টেনে অন্য সময় নিয়ে এলো। আমি চিৎকার দিব এমন সময় কেউ আমার মুখ চেপে ধরলো। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি। কিছুক্ষণ পর চোখ খুলে রেখে নির্ভীক ওনাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর মুখ থেকে ওনার হাত সরিয়ে বললাম, কি হচ্ছে কি? এইভাবে আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আসার মানে কি? চুপ। তোকে না সেদিন বললাম এরকম এলোমেলো ভাবে বাড়ি থেকে বের হবি না? তাহলে কেন বের হয়েছিস? এই তুই কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিস যে সবগুলো নিরীহ ছেলেকে মেরেই ছাড়বি? না জানি রাস্তায় তোকে দেখে কত ছেলে হার্ট অ্যাটাক করেছে। এবার আমি নিজের দিকে তাকালাম। কাঠালি রঙের 3 পিস পরেছে। কোনো রকম গোসল করে দৌড়ে এইদিকে চলে এসেছি। চুলগুলো আছড়ায়নি। এই রে! কিন্তু আমি বুঝি না, উনি এমন কেন বলেন যে আমাকে দেখলেই ছেলের হার্ট অ্যাটাক করবে? আচ্ছা, আমাকে কি এতটাই বাজে দেখতে লাগে? আমাকে চুপ করে থাকতে দেখে উনি বললেন, কি রে, কথা বলতেছিস না কেন? আপনিই তো বললেন চুপ থাকতে। উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলেন আমার দিকে, তারপর বললেন, বেশ ভালোই কথা বলা শিখেছিস দেখছি। যাই হোক, এবার চল, নইলে সবাই কি নাকি ভাববে। আমিও কথা বাড়লাম না, চলে এলাম ড্রয়িং রুমে। আমাকে দেখেই তো রোকসানা চাচি খুশিতে কত হয়ে গেলেন। উনি হাসি মুখেই বললেন, আরে বৌমা যে, তুমি এখানে? নির্ভীক ডেকেছে নিশ্চয়। ওনার কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালাম। আশেপাশে তাকিয়ে দেখলাম এখানে মারিফাদের বাড়ির কেউ নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চাচিকে বললাম, না চাচি, আমাকে উনি ডাকেননি। আপনি হয়তো জানেন না যে মারুফা আমার বান্ধবী। আমি তো ওর সাথে দেখা করতে এসেছিলাম। আমি তো জানতাম না যে আপনারা এখানে আসবেন। একটু হাসার চেষ্টা করে কথাগুলো বললাম। চাচিও আর কিছু বললেন না। বিয়ের কথা পাকা করার পর সবাই চলে যেতে চাইলে আমিও ওনাদের আমাদের বাড়িতে নিয়ে এলাম। ওনারা প্রথমে আসতে চাইছিল না, কিন্তু নির্ভীকের কথাই সবাই রাজি হলেন। আর যাই হোক, আব্বুর সাথে দেখা না করে কেউ যাবে না সেটা আমি নিশ্চিত। কিন্তু বাড়িতে আসতে নির্ভীকের জ্বালাতন বেড়ে গেল। যেমন সবাই একসাথে গল্প করছে, সেই সময় সবার আড়ালে কখন আমার অন্য এক কোণ নিয়ে হাতের আঙুলে পেঁচাচ্ছে, আবার কখনো বা চুল ধরে টানছে, এক সময় চোখ টিপছে। বিরক্তিতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমি। সবার সামনে কিছু বলতেও পারছি না, আবার সহ্য করতেও পারছি না, চুপচাপ বসে আছি। ঠিক এমন সময় ব্যাপারটা আয়াত ভাইয়ের নজরে পড়ে গেল। উনি আমাদের দিকে তাকিয়ে মামুনিকে বললেন, জেঠিমুনি, মনে হয় এবার তোমার ছেলের বউকে ঘরে তোলা উচিত। বিয়ের পরও বেচারা আমার ভাই কতদিন বউ ছাড়া থাকবে বলো? ওনার কথা শুনে উপস্থিত সবাই আমাদের দিকে তাকালো। আমি চোখ বড় বড় করে একবার সবার দিকে তাকালাম, তারপর নির্ভীকের দিকে তাকালাম, তারপর ঢোক গিলে দৌড়ে ওখান থেকে চলে আসলাম। বাইরে আসতেই সবাই হো হো করে হাসির শব্দ কানে এলো। কি লজ্জাজনক ব্যাপার! মনে মনে নির্ভীকে হাজারো গালি দিচ্ছি। রাত 10টা। আমার ঘরে সবাই মিটিংয়ে বসেছে। আমার আব্বুরা 3 ভাই 3 বোন। আমার আব্বু সবার ছোট। 2 জেঠুর 2টা করে ছেলে, আর আমারই 2 বোন। এর মধ্যে বড় জেঠুর 2 ছেলের সাথে আমার কোনো মিল নেই বললেই চলে। তাদের সাথে সারা বছরে মাত্র একবার দেখা হয় আমার। দুজনেই বাইরে সেটেল। ছোট জেঠুর 2 ছেলে, জিয়াদ ভাই আর আহাদ ভাই। দুজনের সাথে আমার 2 বোনের সম্পর্ক একদম আপন ভাই বোনের মতো। ছোটবেলা থেকেই ঝগড়া, মারামারি, হাসি, মজা একসাথেই বড় হয়েছে। আজ বড় জেঠুর ছেলেরা বাদে সবাই এসেছে আমাদের বাড়িতে। কুরবানির ঈদ উপলক্ষে সবাইকে ডেকেছেন আব্বু। সবাই এখানেই কুরবানি করবে এই সিদ্ধান্ত নিয়েছে আমার আব্বু। সবার ছোট হলেও আব্বুর কথা সবাই শোনে। 3 ফুপি ফুপ্পা, তাদের ছেলে মেয়ে, মোট কথা একটা রমরমা পরিবেশ আমাদের বাড়িতে। কোনো উৎসব বাড়ি থেকে কম লাগছে না। আমরা কয়েকজন কাজিন মিলে এক কোণে বসে আছি। জিয়াদ ভাই, আহাজ ভাইয়া, নয়ন, তিশা, ইমরান ভাইয়া বাদে সবাই বিয়ে হয়ে গেছে। আপুরা তাদের জামাইয়ের পিছনে ছুটছেন, আর ভাইয়ারা তাদের বউদের পিছনে ছুটছেন। আর বড়রা বসে কথা বলছে। ওনাদের কথায় বিষয়বস্তু যে আমি সেটা এতক্ষণ বোঝা হয়ে গিয়েছে আমার। মেজ ফুপা আমার বিয়ের ব্যাপারে কথা তোলার পর থেকেই এনাদের মিটিং শুরু হয়েছে। বলে ভুল হবে না যে ফুপার মুখে আমার বিয়ের কথা শোনার পর থেকেই আমার থেকে বেশি জেঠি ফুপিরাই বেশি রেগে গিয়েছে। তারা কিছুতেই এত তাড়াতাড়ি আমার বিয়ে দিবেন না। বাড়ির সবাই আদরের মেয়ে আমি, কেন জানি না আমার প্রতি সবার ভালোবাসাটা বরাবরই একটু বেশি। সেই কখন থেকে সবাই মেজ ফুপাকে কথা শুনিয়েই যাচ্ছে, কিন্তু বড় জেঠিমা মুখ বাঁকিয়ে বসে আছেন। কোনো কারণে আমাকে পছন্দ নয় তার। এদিকে জিহাদ ভাইয়া তো আমার কানের কাছে এসে বলেই দিলেন, দেখ শর্মি, ফুপা একবার তোর বিয়ের কথা বলেছে কি বলেননি। তাতে সবাই যেভাবে ফুপার পেছনে লেগে গিয়েছে, তাতে যদি তোর বিয়ে হয়ে যায় তখন আর কি করবে দেখিস, তোর জামাইয়ের কপালে দুঃখ হবে।
ভাইয়ের কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না। আমি গালে হাত দিয়ে সবার মুখের দিকে তাকাচ্ছি। আব্বু আম্মু চুপ করে বসে আছে। আল্লাহ, এরা তো আর জানে না আমার বিয়ে হয়ে গেছে। জানলে না জানি কি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসবে। আব্বু কিছুক্ষণ চুপ থাকার পর মুখ খুললেন। তিনি বললেন, শর্মির বিয়ে হয়ে গিয়েছে। কথাটা যেন মুহূর্তে বিস্ফোরণ ঘটালো। সবাই মুহূর্তেই চুপ হয়ে গেল। সবাই একবার আমার দিকে আর একবার আব্বু আম্মুর দিকে তাকাচ্ছে। জিহাদ ভাই তো গোল গোল চোখ করে আমার দিকেই তাকিয়ে আছে। আমি একদম স্থির হয়ে বসে আছি। নিজেকে কেমন অনুভূতি শূন্য মনে হচ্ছে। কি হবে এবার? সবাই কি এটা সহজে মেনে নিবে? হঠাৎ বড় জেঠুর কথায় ধ্যান ফিরল আমার। উনি আব্বুকে বললেন, কি বলছিস কি তুই এসব? বিয়ে হয়ে গেছে মানে? তুই আমাদের না জানিয়ে মেয়ের বিয়ে দিয়ে দিলি? আমি কিছু ভুল করিনি ভাইজান। ওই সময় আমি যেটা ঠিক মনে করেছি আমি সেটা করেছি। আর ব্যাপারটা লুকানোর কারণ হলো আমাদের এই সমাজ। ওর বিয়েটা যে আমার ইচ্ছেতে হয়েছে এটা মানুষে এত সহজে মেনে নিতে পারবে না ভাইয়া। ওরা বলতো আমার মেয়ে হয়তো পালিয়ে বিয়ে করেছে কিংবা চরিত্রে আঙ্গুল তুলতো। কারণ এমন হুট করে বেড়াতে গিয়ে আমি আমার মেয়েটার বিয়ে দিয়েছি সেটা ওদের মস্তিষ্কে কখনোই ঢুকবে না। ওরা তিল থেকে তাল পানিয়ে এক পাও পিছু পা হাঁটে না ভাইজান। ওরা কোনো না কোনো ভাবে আমার মেয়ের নামে বাজে কিছু ছড়িয়ে দিত। আপনাদের বলিনি, সবাইকে একসাথে বলবো বলে, তাই আজ এই ব্যবস্থা। কিছুদিন পর আবার ওদের বিয়ে দেবো আমরা। ততদিন ব্যাপারটা যেমন আছে তেমনই থাক। আব্বুর কথাগুলো আমাকে ভাবালো। আব্বু তো ভুল কিছু বলেনি। এই তো কয়েকদিন আগে করিম চাচার মেয়ে কেয়া বাড়িতে একা ছিল। প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিন, তাই নিজের ঘরে ঘুমিয়েছিল। বৃষ্টি থেকে বাঁচার জন্য মমিনুল নামের একটি ছেলে কেয়ার বারান্দায় গিয়ে উঠেছিল। বৃষ্টি থামলে মমিনুল সেখান থেকে বের হওয়ার সময় কয়েকজন লোক ওকে দেখা ফেলে। আর তারাই ঘটনাকে আরো মশলা মাখিয়ে সবার সামনে তুলে ধরে। আর স্বাভাবিক প্রতিক্রিয়া অনুযায়ী সবাই বিশ্বাসও করে নেয়। তারপরে শুরু হয় সবার কথার ঝুলি। ওরা তো কেয়াকে দুশ্চরিত্রার ট্যাগ লাগিয়েও দিয়েছিল। একবারের জন্য সেদিনের সত্যিটা জানার চেষ্টা কেউ করেনি। মমিনুল হাজারবার বলেও কাউকে বিশ্বাস করতে পারেনি। সবাই ওদের বিরুদ্ধেই কথা বলেছিল। এমনকি এখনও কেয়ার দিকে সবাই ঘৃণা ভরা দৃষ্টিতেই তাকিয়ে থাকে। অথচ কেয়া তো জানতোই না কেউ ওর বারান্দায় দাঁড়িয়েছিল। মমিনুল নামে ছেলেটিকেও ছাড়েনি এই অপয়া সমাজ। কেয়ার বাবা মাকে কত কটূক্তি শোনায়। কেয়ার কোনো কথাই বিশ্বাস করেনি কেউ। এত কটূক্তি সহ্য করতে না পেরে কেয়া মেয়েটা আত্মহত্যা করেছিল। সেদিন বুঝেছিলাম এই সমাজের মানুষজন কতটা জঘন্য হতে পারে। আমার সাথেও যে এমন কিছু হতো না সেটা কে বলতে পারে? আর কোনো বাবাই তার সন্তানের অসম্মানিত হতে মেনে নিতে পারবেন না। মুহূর্তেই চোখ দুটো ভিজে এলো আমার। হয়তো বড় জেঠু এমন কিছু ভাবলেন। তিনিও আর কিছু বললেন না। কিন্তু বড় জেঠিমা চুপ থাকতে পারলেন না। উনি বলে বসলেন, কার না কার সাথে বিয়ে দিয়েছিস কে জানে। ছেলেটা কে যে তোর এই চাপাগায়ের রঙের মেয়েকে বিয়ে করলো। ওনার কথায় বিন্দুমাত্র খারাপ লাগলো না আমার। আমার পরিবার সবাই একদম ফর্সা, শুধু আমি উজ্জ্বল শ্যামা। এটা নিয়ে কখনোই আফসোস হয়নি আমার। অনেকেই বলতো, কিন্তু আমার গায়ে লাগতো না আর লাগেও না। তাই আজও আমার কিছু হলো না। কিন্তু বাকি সবার উপর এর প্রভাব ঠিকই হলো। জিয়াদ ভাইয়ের দিকে তাকাতেই দেখলাম রাগী চোখে বড় জেঠির দিকে তাকিয়ে আছে। আব্বু তখন আমাদের ছোটদের উদ্দেশ্যে বললেন, অনেক রাত হয়েছে, সবাই গিয়ে ঘুমিয়ে পড়, চা এখান থেকে। আব্বুর কথা মেনে সবাই বেরিয়ে এলাম। যেতে যেতে আব্বুর দৃঢ় কণ্ঠ গানে এলো, আমার মেয়েকে আমি যার তার হাতে তুলে দেইনি ভাবি। এমন ছেলের হাতে তুলে দিয়েছি যে ওকে ওর গায়ের রঙের কারণে আপনার মতো ওকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। যে ওর ভিতরে সত্তাটাকে সম্মান করে ওকে ভালো। আর কিছু কানে এলো না আমার। ততক্ষণে নিজের রুমের পাশে চলে এসেছি আমি। দীর্ঘশ্বাস পেলে নিজের ঘরে চলে এলাম। বিছানায় গায়ে লিয়ে দিতেই রাজের ঘুম চলে এলো। তলিয়ে গেলাম গভীর ঘুমে। ভোর 4:50 এখনো ভোরের আলো ফোটেনি। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে চারিদিকে। আকাশে মেঘ খেলা করছে। ছাদের এক পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি একা নই, জিয়াদ ভাইয়াও আছে। আমি ভাইয়ার আকাশের দিক থেকে চোখ সরিয়ে ভাইয়ের দিকে তাকালাম। ভাইয়া স্ত্রীর দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছে। ঘুম থেকে উঠতেই ভাইয়াকে কল করে ছাদে আসতে বললেন। কেন ডাকলেন জিজ্ঞাসা করেছে অনেকক্ষণ, কিন্তু ভাইয়া নিশ্চুপ। কিছুক্ষণ পর ভাইয়া বললেন, আমার এই ছোট্ট বোনটার নাকি বিয়ে হয়ে গিয়েছে। যে বোনটা কিনা সামান্য আইসক্রিমের জন্য কান্না করে চোখ ফুলে ফেলতো, সেই বোনের কিনা বিয়ে হয়ে গিয়েছে। কিছুদিন পর সে নাকি আমাদের ছেড়ে চলে যাবে। ভাইয়ার কথা শুনে চোখ ছলছল করে উঠলো আমার। আমাকে এইভাবে দেখে ভাইয়া বলল, আরে কাঁদছিস কেন? একদম কাঁদবি না। এই তোর বিয়ে কার সাথে হয়েছে রে? আমাকেও তো জানতে হবে যে কেই পেতনিকে বিয়ে করেছে, কার কপাল পুড়লো। বলেই হা হা করে হেসে উঠলো। এবার আমার রাগই হলো। আমি রাগার চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাই। ভাই হাসি থামিয়ে বললেন, দ্যাটস লাইক মাই সিস। আচ্ছা এবার এটা বল, তোর বরটা কি? তোর সাথে তাকে মানায় কিনা?
আমার পিচ্ছি বোনটাকে ভালো রাখবে তো? আমার নয়নের মনিকে কষ্ট দিবে না তো? এবার আমি ভাইকে শক্ত করে জড়িয়ে ধরলাম, কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। এরই মাঝে আমার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নির্ভীকের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠেছে। ভাইয়া ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ফোনে নির্ভীক ভাইয়ের ছবি দেখে ভ্রু উঁচিয়ে বলল, নির্ভীক তোকে ভিডিও কল কেন দিচ্ছে, তাও আবার এত সকালে? আমি কি বলবো বুঝতে পারছি না। নির্ভীক আমার বর, এটা বলতেও কেমন জানি লজ্জা করছে। কিছুক্ষণ মুখ কাচুমাচু করে একটা নিঃশ্বাস ছাড়লাম, তারপর চোখ খিচে বন্ধ করে বললাম, উনিই আমার বর। বলেই দৌড়ে চলে এলাম ওখান থেকে। এক দৌড়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। কলটা রিসিভ করতে নির্ভীর মুখটা দেখতে পেলাম। উনি হাসি মুখে বললেন, ঈদ মোবারক পিচ্ছি। কারোর ডাকে ঘুম ভাঙলো আমার। তখন নির্ভীকের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি টেরও পাইনি। বড় একটা হাই তুলে ঘুমো ঘুমো চোখে সামনে থাকা ব্যক্তিটার দিকে তাকালাম। আখি আপু, ফুপাতো বোন, কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আপুকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, গুড মর্নিং আপু। আপু গর্জে উঠে বলল, এখনো ঘুমোচ্ছিস তুই? কয়টা বাজে সে খেয়াল আছে? বলি আজকে ঈদ, সে কথাও কি ভুলে গিয়েছিস নাকি? তাড়াতাড়ি ওঠ, মামা নামাজে গিয়েছেন। এসে যদি দেখে তুই এখনো ঘুমোচ্ছিস তাহলে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেবে। তাড়াতাড়ি উঠে পড়, আমি গেলাম। এতটুকু বলে আপু চলে গেল। আপুর কথা শুনে আমি তড়িঘড়ি করে ফোনের দিকে তাকালাম। 9টা বাজে। আল্লাহ, এত বেলা হয়ে গিয়েছে অথচ কেউ কিছু বলেও নি। তাড়াতাড়ি উঠে সোজা ওয়াশরুম গিয়ে গোসল করে নিলাম। ঈদের দিন সকাল সকাল গোসল না করে আম্মু ঝাড়ি খেতে হবে আমায়। গোসল করে শাড়ি পরবো সেটা নিয়ে চিন্তা করছি। আর শাড়ি পরতে ব্যাপক ইচ্ছে করছে। আচ্ছা, শাড়ি পরলে কেমন হয়? পরিয়ে ফেলি তো, যেই ভাবা সেই কাজ। ওয়ার্ড্রপ থেকে একটা পেঁয়াজি রঙের শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিলাম। চোখে কাজল আর ভেজা চুলগুলো খুলে দিয়ে বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি সব আপুরা একদম হুড় বড়ি সাজে বসে আছে। ওদের সাথে দেখি মারুফাও আছে। এক একটাকে কি মারাত্মক দেখতে লাগছে বলে বোঝানো যাবে না। এখানে এনাদের হাজব্যান্ডগুলো থাকলে নির্ঘাত হা করে তাকিয়ে থাকতো এদের দিকে। কিন্তু আফসোস, এখন বাড়ির সব ছেলেরাই ঈদের নামাজ পড়তে গিয়েছে, শুধু আপুরাই আছে। আমি যখন আপুদের দেখতে ব্যস্ত, ঠিক তখনই আমার শাড়ির আঁচলে টান পড়লো। পিছনে তাকিয়ে দেখি স্বামী হাতে লাল একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই মিষ্টি এসে বলল, আপু আবার শাড়ি পরিয়ে দিবি? আমিও একগাল হেসে ওর হাত থেকে শাড়িটা নিলাম, যার অর্থ হ্যাঁ পরাবো তো। তারপর ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে শাড়ি পরিয়ে দিলাম আর হালকা সাজিয়ে দিলাম। ব্যাস, অনেক কিউট লাগছে আমার পিচ্চি বোনটাকে। শাড়ি পরে সে তো মহা খুশি। ও সোজা বাইরে চলে গেল। এখন নিশ্চয়ই সবাইকে বলে বেড়াবে আমাকে শাড়িতে কেমন লাগছে। বাইরে আসতেই মারুফা দৌড়ে আমার দিকে চলে আসলো। ও হা করে আমার দিকে তাকিয়ে আছে। হায়ের সাইজ দেখে মনে হচ্ছে 2-3 কেজি মাছি অনায়াসে ঢুকে যেতে পারে। ও গালে হাত দিয়ে আমার চারপাশে ঘুরে ঘুরে আমাকে দেখছে। ওর এমন উদ্ভট ব্যবহারে কপাল কুঁচকে এলো আমার। এই মেয়ে করছেটাকে এইভাবে কেন দেখছে আমায়? ও এখনো একই কাজ করে যাচ্ছে। এসব দেখে ওকে বলেই ফেললাম, কিচ্ছে এমন ভাবে করতেছিস যেন আমায় প্রথমবার দেখলি তুই। আমার কথায় সম্পূর্ণ অগ্রাহ্য করে মারুফা চিল্লিয়ে উঠে বলল, শর্মি দিদি, তোকে যা লাগছে না পুরাই ক্রাশ। মেয়ে হয়েও তোর উপর ক্রাশ খাইছি রে। মারুফা চিল্লানিতে সবাই আমার দিকে তাকালো। আমাকে দেখেই সবাই আমার দিকে চলে এলো। তারপর শুরু হলো ভাষণ। শাড়িতে তো বেশ লাগছে তোকে, বাসর্মি একদম বউ বউ লাগছে তোকে, ব্লা ব্লা ব্লা। আশ্চর্য তো, এরা কি আমার সাথে মজা করছে নাকি? শুধু শাড়িটাই তো যা পড়েছে, কোনো সাজগোজ নেই, না আছে কোনো গয়নাগাটি। আর এনারা সবাই শাড়ির গহনা পরে পুরো পুতুল সেজে বসে আছে। তার বেলা আমি সবার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম, কিন্তু এতে কারোর কোনো হেলদোল হলো না। এর মধ্যে আব্বুর কণ্ঠ শোনা গেল। আব্বুর কণ্ঠ শুনে সবাই বাড়ির মেইন গেটের দিকে তাকালো। আব্বু, বড় আব্বু বাড়িতে ঢুকছে আর ওনাদের পেছনে আসছে আয়াত ভাইয়া আর নির্ভীক। ওদের দেখে আমি রীতিমতো অবাক। ওনারা কোত্থেকে আসলেন? আয়াত ভাইয়া এক দৃষ্টিতে মারুফার দিকে তাকিয়ে আছে আর মারুফা ফেংচি কেটে অন্যদিকে তাকালো। এদের কি আবার ঝগড়া হয়েছে নাকি? আমাকে এবার কনফিউজড হয়ে ভাবতে দেখে মারুফা হালকা ধাক্কা দিল আমায়। আমি ওর দিকে তাকাতে ও বলল, কি রে দোস্ত, এই দুই ছেলে আজ এখানে আসলো কেন আবার? আমি শিওর এরা কিছু না কিছু একটা পাকাবে। আজ নিশ্চয়ই এরা শ্বশুর বাড়ির আদর খেতে আসেনি। আমিও সেটাই ভাবছি দোস্ত, কিন্তু এরা কি করবে বলতো? কি জানি কি করে। নির্ভীক আর আয়াত ভাইয়া হাসি মুখে সবাইকে সালাম দিল। সবাই উত্তরও নিল। বড় জোটের দিকে চোখ পড়লো আমার। ওনার মুখ দেখে মনে হচ্ছে উনি খুব খুশি। মনে হচ্ছে এমন কিছু হয়েছে যাতে উনি অনেক বড় চিন্তা থেকে মুক্তি পেয়েছেন আজ। ওনাকে ছেড়ে চোখ পড়লো নির্ভীকের ওপর। উনি কালো রঙের পাঞ্জাবি পরেছে, যার উপর গোল্ডেন সুতার কাজ করা। চুলগুলো সবসময়ের মতো কপালে এসে পড়েছে। হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিতেই আমার নজর পড়লো ওনার কপালের ডান সাইডে একদম চুল ঘেঁষে থাকা কুচকুচে কালো তিলটার ওপর। কিছুক্ষণ পর সেটা চুলের আড়ালে লুকিয়ে গেল। আচ্ছা, এই ছেলেটা কি জানে ওনার এই গায়ে কালো রংটা মারাত্মক লাগে?
হঠাৎ কেউ আমার কাঁধে হালকা ধাক্কা দিয়ে এলো মনে হলো। ঠিক তখনই শুনলাম জিয়াদ ভাইয়ের গলা। এমনি তাকায় থাকিস না বোন, তোরই তো জামাই। এমনি তাকায় থাকলে দেখবি তোর নজর লাইগা যাইব। আমি রাগি চোখে ভাইয়ের দিকে তাকালাম, কিন্তু এতে তার কোনো ভাবান্তর হলো না বলে মনে হলো। ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে আমাকে বলতে লাগলো, এই তোরা কি আজ প্ল্যান করে ড্রেস আপ করেছিস নাকি? না হলে তোর শাড়ির পাড়ের কালার আর নির্ভীকের পাঞ্জাবির কালার মিলে গেল কি করে? ভাইয়ের কথা শুনে আমি নিজের দিকে তাকালাম। ঠিকই তো, আমার শাড়ির পাড়ও তো কালো, আর সেটার উপর গোল্ডেন জরির কাজ করা, আর ওনার পাঞ্জাবিও। হোয়াট আ কোইন্সিডেন্স। বাড়ির সবাই নির্ভীকের দিকে তাকিয়ে আছে। সকলের এমন দৃষ্টি দেখে আব্বু আমাকে বললেন, শর্মি, নির্ভীক আর আয়াতকে গড়ে নিয়ে যা। মারুফা তুমি যাও। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে নির্ভীক আমার ঘরে নিয়ে এলাম। সাথে মারুফাও এলো। মারুফা আসতেই আয়াত ভাই আমার হাত ধরে কোথায় যেন নিয়ে গেল, আর নির্ভীক ঠোঁট কামড়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভ্রুকুচকে তাকাতে হেসে ফেললেন উনি। ওনার হাসি দেখে মনে মনে একটা কথাই বললাম, ওনার আঁকা বাঁকা দাঁতের মিষ্টি হাসি আমি যে বড্ড বেশি ভালোবাসি। এটা ভাবতেই নিজেই চমকে উঠলাম আমি। এটা কি ভাবলাম আমি? আচ্ছা, আমি কি সত্যি ওনাকে? কি ভাবছিস এত? ওনার কথার ভাবনাই সুতো ছিল আমার। আমি বললাম, ভাবছিলাম আপনি এখানে কি করে, কখন আসলেন? সকালে তো কিছু বললেন না। ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললাম। উনি বললেন, তোর আব্বুই তো আসতে বললো আমাদের, তাই তো এলাম। যাই হোক, এসে ভালোই হয়েছে, এত বড় একটা সারপ্রাইজ পেলাম। সারপ্রাইজ? কিন্তু তুই বুঝবি না। এই, তুই চুল মুছতে পারিস না? এখনো চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। খালি চুলগুলো লম্বাই বানিয়েছিস, বাচ্চা মেয়ে কোথাকার। আমার বউটা কিন্তু এমন নয়, সে নিজের খেয়াল রাখতে জানে। আল্লাহ, তোর জামাইয়ের কপাল খারাপ রে। নিজের বাচ্চা সামলে বড় করার আগে তোর মতো একটা বাচ্চা বউকে বড় করতে হবে তার। বেচারা তোর বরটা। ওনার কথায় আমি ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম। আমাকে বাচ্চা মেয়ে বলছে, উফ। কিন্তু আমার তাকানোতে ওনার কোনো ভাবান্তর হলো না। উনি গামছা হাতে নিয়ে আমার চুল মুছতে লাগলেন। আমি সরে যেতে চাইলে দিলেন এক ধমক। উফ, এই লোকটা খালি ধমকায়, বেটা বেয়াদব। একে তো অভিশাপও দিতে পারবো না, কারণ যাই বলি না কেন সেটা আমাকেই ভুগতে হবে। থুর। উনি চুল মুছতে মুছতে বললেন, শাড়ি পরেছিস কেন? এমন শাড়ি পরে নিয়ে আমার সামনে ঘুরঘুর করছিস? এই, তোর মতলবটা কি রে? হ্যাঁ, এমন বউ বউ লোক নিয়ে আমার সামনে ঘুরঘুর করে আমার মাথা নষ্ট করতে চাইছিস তুই? এমন করে কিন্তু কোনো লাভ হবে না, বলে দিলাম আগে থেকে। কারণ এই ওয়ান অ্যান্ড অনলি নির্ভীকের জন্য তার একমাত্র বউ আছে। এখানে তোর মতো বাচ্চা মেয়ের কোনো জায়গা নেই। ওনার কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমি কনফিউজড হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মানে? সেটা তুই তোর বাবার দুই মাত্র মেয়ের মধ্যে বড় মেয়ের একমাত্র শ্বশুরের একমাত্র ছেলের একমাত্র বউকে জিজ্ঞেস কর। সে তোকে এর মানে ভালো করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিবে। ওনার কথায় আমি হাঁ করে তাকিয়ে আছি। আসলে কি বললেন উনি? আমি তো আরো বেশি কনফিউজড হয়ে গেলাম। কি সব বললেন উনি? এটা সম্পর্কের কেমন প্যাচ? আমি হিসেব করতে লাগলাম, কিন্তু তার তালগোল পাকিয়ে যাচ্ছে। আল্লাহ,